আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনো আমার হয়েছিলে না। তুমি কোনো না কোনো ভাবে, কোনো না কারণে যদি আমার হয়ে থাকতে, তাহলে কখনো আমাকে একা ফেলে এভাবে চলে যেতে না। স্বার্থপরতা তোমাকে এতটাই ছেয়ে রেখেছিল যে তুমি কখনো আমাকে আঁকড়ে ধরে রাখতে চাওনি। তুমি সবসময় নতুন মানুষ আর নতুন ভালোবাসার সন্ধানে ছিলে, আর এদিকে আমি তোমাকে হ্যাঁ, শুধুমাত্র কেবল তোমাকেই নানাভাবে নানা রকমের ভালোবাসা দিয়ে ঠিক তোমার ভালোবাসার সন্ধানে ছিলাম। বেলা শেষে তুমি তো হারিয়ে গিয়েছো, কিন্তু তোমাকে ঘিরে শত রকমের ভালোবাসা এখন আমার মনের মধ্যেই রয়ে গেছে। বুঝতে পারা আমার বড্ড দায় হয়ে গিয়েছে। একটা প্রশ্ন সবসময় মনের মাঝে জেদ করে বসে থাকে, আদৌ আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি তো? কিন্তু মন আবার উল্টো উত্তর দিয়েও দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যার ভুল হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যে যুক্ত ছিল না। আমি প্রায় নিজেকে প্রশ্ন করে কিভাবে আমি এত সহজে এক্সকে ভুলে থাকার চেষ্টা করি। চাইলেই কি এত সহজে মুভ অন করা যায়? মুভ অন করবো বলে তো ভালোবেসেছিলাম না। এই প্রশ্নের কিছু উত্তর আছে আমার কাছে, কিন্তু সেই উত্তরগুলো আমার মনকে শান্ত করতে পারে না। কারণ আমরা মানুষ ভালোবাসা প্রিয়, আমরা দুঃখ ভুলে থাকতে পারি না। দিনের পর দিন একসাথে থাকার মায়া এত সহজে ভুলে থাকা যায় না। এরপরও অতীত হতে পাওয়া শিক্ষা নিয়ে আমাকে মুভ অন করতে হবে। কারণ এসব এক্সকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জোরালো ভালোবাসায়। আমি বিশ্বাস করি পিছুটানবিহীন উন্মাদনায়। আমি যখন একজন মানুষকে ভালোবাসি তখন সবটা দিয়ে ভালোবাসি। ভালোবাসার প্রিয় মানুষ ইচ্ছে করে দুঃখ দিয়ে চলে যায় কিনা জানি না, কিন্তু প্রিয় মানুষ চলে গেলে তার কাছ থেকে নতুন আর কোনো আনন্দ আসে না। আমার মতে এর থেকে বড় কোনো দুঃখ একজন প্রেমিকের কাছে হতে পারে না। আমি দিনের পর দিন অতীত খুঁটিয়ে কেঁচোর মতো দুঃখগুলোকে বের করে আনার পক্ষপাতিত্ব করি না। কারণ যে মানুষটা এত ভিতর থেকে জেনেও আমাকে ছেড়ে চলে যেতে পারলো, সেই মানুষটা যাই হোক কখনো আমার মানুষ ছিল না। সে মানুষটা অন্যের অধিকার, যাকে আমি ভালোবাসা বুঝে আমার মনের মধ্যে লালন করেছি। অন্যের অধিকারকে এক্সেট আসনে বসিয়ে তাকে ভেবে আমার জীবনের সুন্দর সময়গুলো আমি নষ্ট করে ফেলতে পারি না। বরং আমি এখন বিশ্বাস করি আমার জীবনও একদিন একটা সুন্দর মানুষ আসবে, যে সবচাইতে সুন্দরভাবে ভালোবাসবে আমাকে, যে আমাকে পাশে বসিয়ে তার এক্সের স্মৃতি মনে করবে না, যে আমার পাশে বসে আমার গায়ে তার এক্সের গন্ধ খুঁজবে না। আমি জানি এই মানুষটা হবে আমার একমাত্র ব্যক্তিত্ব মানুষ, এবং আমার জীবনের উপর তার সবচাইতে বেশি অধিকার। আর আমি কখনোই চাইব না সবচেয়ে প্রিয় মানুষটা আমার বাহুতে এসে অধিকার বঞ্চিত হোক, তাও কোনো এক্স ছেড়ে যাও এক্সের জন্য। আমি আর এখন এক্স বলতে কিছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি শুধুমাত্র ভালোবাসায়। অতীত ঘেটে স্মৃতি আর লাভ নেই। তাই এক্সকে বলে তুমি সুখে থাকো, কারণ এক্সকে বিশ্বাস না করলেও তোমার অসুখ তো আমার সহ্য হয় না। আমি তোমায় নিয়ে এখন আর বেশি ভাবি না, কারণ আমার জন্য একটা বিশেষ মানুষ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমি তো শুধু তার। ভালোবাসা মানে যেখানে সর্বদা নিজের ভালোবাসার মানুষটা মনে প্রাণে কল্পনার স্বপ্নে, এমনকি হৃদয়ের প্রতিটা হৃদস্পন্দনের সাথে ওই মানুষটার জন্য বেঁচে থাকা। দিনের শুরুতেও তাকে চাই, তো দিনের শেষটাও তাকে দিয়ে করতে চাই। সে আছে তো আমি আছি, সে নেই তো আমি অসম্পূর্ণ। সে রাগ করে আমি সহ্য করব বলি, তবুও রাগ করে চিল্লিয়ে ফেলে। একবার তো বলেই ফেলেছিলাম রাগের মাথায় যে থাকবো না, কিন্তু বলার পর যেন নিজের কাছে নিজে হেরে যেতে ধরেছিলাম। কারণ আমি পারবো না তাকে ছাড়া কখনো থাকতে। তাই জিব্বায় কামড় দিচ্ছি, ভুলেও এই কথা মুখে আনবো না, কখনো না। কারণ আমি তার পৃথিবী, আমি তার সব। আমি ছাড়া সে বাঁচবে না। আর তাই আমিও তাকে কখনো একা রাখবো না। শুধু একটা কথাই বলতে চাই, অনেক অনেক ভালোবাসি ভালোবাসা। আকাশের ওই অগণিত তারার চেয়েও বেশি, মহাসাগরের ওই গভীরতার চেয়েও বেশি। এ ভালোবাসা শুরু হবে, কিন্তু কখনো শেষ হবে না। আমি তাকে সেই রকমই ভালোবাসি,
যা কেউ কাউকে কখনো বাসবে না। 4 বছর ধরে একটা সম্পর্কে ছিল। এর এমন একটা দিনও যায়নি যেখানে আমি কাঁদিনি। আমি একরকম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আর সবসময় মনের ভেতর অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। আমি কেন এসব করছি, আর এসব থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করত। তারপর ভাবলাম, কেন আমি নিজেকে এত কষ্ট দিচ্ছি, কেন নিজেকে এত অবহেলা করছি। তারপর আমি ওকে বললাম, থাকতে পারবো না তোমার সাথে। এই কথা বলে ওর কাছ থেকে চলে আসে। আমার মধ্যে কখনো এত সাহস ছিল না এই কাজটি করার জন্য। তারপরও আমি করেছি, কারণ আমি নিজেকে ওয়াদা করেছিলাম। তারপর কি হয়েছে জানেন? আমার এমন একটা মানুষের সাথে দেখা হয়, সে মানুষটা আমাকে এমন ভাবে ভালোবাসে যে আমার থেকে ভালো মানুষ সে আর কোথাও পাবে না। যেন আমি ওর দুনিয়ার রাজা আর ও আমার দুনিয়ার রানী। আমি শুধু একটা বছর নিজেকে দূরে রেখেছিলাম ওই ফালতু সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য। ওর দেওয়া সকল পেনগুলোকে ভুলে যেতে চেয়েছিলাম। আর আমার জীবনে এমন কাউকে চেয়েছিলাম যেন সে আমার জীবনে ডিজার্ভ করে। আসলে আমি বলছি না যে আমরা কতদিন বা কত সময় ধরে একসাথে থাকতে পারবো। কি ভাবছিস ভুলে গেছি? পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্য। ভুলে যায়নি, তবে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। ভুলে যাব কথাটা বলা যতটা সহজ, কাজ করে দেখানোটা ঠিক ততটাই কঠিন। সত্যি, ভুলে যাওয়া কোনো সহজ কাজ নয়। কারণ ভালো অনুভূতিগুলো থেকে মন্দ অনুভূতিগুলো আমাদের বেশি মনে থাকে। ভালো অনুভূতিগুলো আমাদের মনে যতটা না দাগ কাটে, মন্দ অনুভূতিগুলো তার থেকে দ্বিগুণ বেশি দাগ কাটে। তবে যে অনুভূতিগুলো কষ্ট দেয়, বারবার তীক্ষ্ণ ব্যথা সৃষ্টি করে, সেই অনুভূতিগুলো ভুলে থাকাই ভালো। তাই ভুলে যাওয়ার চেষ্টা করাটাই উত্তম, বাকিটা মন সাপেক্ষ। সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে ধবল রোগী দেখলে এড়িয়ে যাও কেন? কালো রং যদি এতই কুৎসিত হয়, তবে কালো চুলের মায়ায় কেন পড়ো? মুখের দাগগুলো যদি তোমার জন্য লুকাতে হয়, তবে ঠোঁটের নিচে তিলটাকে কেন ভালোবাসো? ওয়েস্টার্ন পোশাকে মেয়ে যদি এতটাই খারাপ লাগে, তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ হও কেন? সাজগোজে যদি ভালো না লাগে, তবে কপালের টিপার চোখের কাজল কেন ভালো লাগে? চঞ্চলতা যদি ভালো লাগে, তবে ভদ্রতা কেন খোঁজ করো? বেসামাল ভালোবাসা যদি চাও, পরিশেষে বেহায়া কেন বলো? সুতরাং নিজের পছন্দে স্থির থাকতে শিখো। আসলে নিজে ভালো থাকাটা ভালো, স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। আমাদের জীবনে হাজার মানুষ আসবে, আবার চলেও যাবে, তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড। যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায়, আর যাই হোক, সে মানুষ সফল হতে পারে না। হয়তো অন্যের সহযোগিতায় টাকা ফেম পায়, কিন্তু নিজেকে হারায়। নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া অ্যাটিটিউড। বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে, তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে। এগুলো আসলে আমার রিয়েলাইজেশন। আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে। যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে, আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দিবে। বিশ্বাস করুন, এতে তাদের কিছু যায় আসে না। দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে, আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন। মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন। নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন। শুধু নিজেরটা ভাবতে শিখুন, ভালো থাকবেন তাহলে। প্রাক্তনকে গালি দেওয়া আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। আমিও গালি দিই। বন্ধু মহলে সবাইকে শুনিয়ে শুনিয়ে গালি দেই। বন্ধুদেরও বলি গালি দেওয়ার জন্য। গালি দেওয়ার একটা বিশেষ কারণও আছে। আমি গালি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করি যে ছেড়ে যাওয়া মানুষটাকে আমি অনেক ঘৃণা করি। যে সত্যিটা ভেতর লুকোনো থাকে, সেটা হলো গালিগুলো শুধুমাত্র
লোক দেখানো। আমি গালি দিয়ে আমার সত্তাকে অপমান কখনোই করব না। যে মানুষটা ছেড়ে গেছে হয়তো সেই মানুষটা ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসা তো ভুল ছিল না, এটা আমি মানি। তাই গালি দিয়ে অনুশোচনা থেকে পালিয়ে থাকার চেষ্টা করি। যখন একা একা নিবিড়ের রজনীতে আকাশের দিকে তাকিয়ে তাদের সাথে মন খারাপের গল্প শেয়ার করি, তখন আর গালি দিতে পারি না, বরং অনুশোচনা হয়। দুমড়ে মুচড়ে ওঠে বুকের পাঁজর। বন্ধু মহলে দেয়া প্রত্যেকটা গালি বিষাক্ত সাপ হয়ে দংশন করে কলিজায়। তাদেরকে কখনো বোঝানো হয় না তাদের চোখের আড়ালে কতটা ব্যথা সহ্য করতে হয় প্রত্যেকটা গালির বদলে। আমরা কেউই প্রাক্তনের ধার ধারি না, কিন্তু গোপনে চোখের জল ছড়াই। প্রাক্তনের অনুগত্য স্বীকার করি না, কিন্তু আমরা প্রাক্তনের কাছে কতভাবে ঋণী যা নিজেও জানি না। তারা আমাদের ছেড়ে যাওয়ায় কতটা উপকৃত হয়েছে তা জানলে হয়তো কখনো গালি দেওয়ার কথা কল্পনাও করতাম না। তাই ভালো থাকুক সে প্রাক্তন, যে আমাকে বাস্তবমুখী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমার জীবনে। ভালো থাকুক আমাকে ভালো না রাখা সে প্রাক্তন, ভালো থাকুক সব সময়। যে মানুষটা চলে যেতে চায় তাকে প্লিজ যেতে দিন। জোর করা যাই হোক, অন্তত সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যায় না মানে যায় না। ওয়ান সাইডেড গেম যেমন খেলা যায় না, তেমনি ভাবে ওয়ান সাইডেড রিলেশনশিপ কন্টিনিউ করা যায় না। এটা কখনোই পসিবল না। হ্যাঁ, ওয়ান সাইডেড রিলেশনশিপ কন্টিনিউ করা যায়, তবে সবকিছু একজনকেই করতে হয়, সেটা হোক স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ। তাই কাউকে আটকে রাখবেন না। যে যেতে চায় তাকে যেতে দিন, কারণ অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন, অবহেলার ওপর অবহেলা ছাড়া কিছুই পাবেন না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ভালোবাসি অনেক, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ তাও আমাকে ছেড়ে যেও না। আপনি কথাগুলো ভালোবেসে বললেও অপরপক্ষে মানুষটা কিন্তু জোকস হিসেবে নেবে, স্যাচরা ভাববে আপনাকে। বারবার নত হওয়ার দরকার নেই, বারবার আপনি কেন নত হবেন? হ্যাঁ, যে সম্পর্কে বারবার আপনাকেই নত হতে হয় সেখান থেকে সরে আসুন। সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, ওটার মূল্য দিতে শিখুন। জাস্ট মনে রাখবেন, অতিরিক্ত সম্মান, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভালোবাসা, এই তিনটেরই মূল্য সবাই দিতে পারে না। সো রিলেশনশিপকে রিলেশনের গতিতে চলতে দিন। অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজে ছেঁচড়ামি করার প্রশ্নই আসে না। যে যতটা দিবে আপনিও ততটা দিবেন, সেটা ভালোবাসা হোক কিংবা সম্মান। মা আজকে হঠাৎ করেই ভাত খাওয়াতে খাওয়াতে জিজ্ঞেস করলো, তুই নাকি ওই মেয়েটাকে ছাড়া বাঁচবি না, ওই মেয়েও নাকি তোকে ছাড়া বাঁচবে না, তো এতদিন কিভাবে না দেখে আছিস? আমি কোনো উত্তর দিতে পারিনি এবং মায়ের মুখের দিকে তাকাতে পারিনি। কিভাবে বলবো তুমি আজ অন্য কারো সাথে? জানো, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয়, চিৎকার করতে ইচ্ছে করে। মনের ভেতর কে যেন আমাকে হত্যা করছে। কেন এমন ভয় হয় তোমার জন্য? পারবে কি উত্তর দিতে? মাঝরাতে ঘুম ভেঙে গেলে হঠাৎ আটকে উঠি। জানো, মাঝে মাঝে ভাবি যাকে নিয়ে এত চিন্তা করছি সে তো অন্য কাউকে নিয়ে চিন্তা করে। শুধু শুধু আমি ভেবে কি করব? আবার পরক্ষণেই মন বলে সে ভালো আছে তো, একবার ওর খোঁজ দিলে কেমন হয়। সে তো চায় না আমাকে। কেন এমন হয়? তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার প্রতি বিরক্ত। তবে কেন ভালোবেসেছিলে? তবে আমার চলে যাওয়া নিয়ে কেন এত চিন্তা করতে তুমি? আজ মনের মাঝে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আচ্ছা, মনে যে মনের কথাগুলোর উত্তর কি কোনোদিনও পাবো না আমি? কোনোদিনও না। সারা জীবন প্রশ্নের মাঝে পড়ে থাকবো। সময় তো অনেক পেরিয়ে গেছে, যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। কই, আমি তো ভুলিনি তোমাকে, আমি তো ভুলিনি আমাদের কাটানো মুহূর্তগুলোকে। তুমি কিভাবে পারলে এক নিমিষেই ভুলে যেতে? তবে কি এক ফোঁটো ভালোবাসনি আমাকে? সব কি ছিল তোমার অভিনয়? তবে একটা কথাই বলবো, আমাকে বুঝতে না পারার অক্ষমতা নিয়েই জন্মেছ তুমি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে
কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের, অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না। বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে না, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয় বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসি গুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নিবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন। চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে, তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে জানে, অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন না। কারণ যারা আপনাকে অবিশ্বাস করত, তারা একদিন বিশ্বাস করবে। যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা একদিন আবার ফিরে আসবে। জাস্ট কিপ গোয়িং, দেখা হবে বিজয়। কি পাপ করেছিলাম মা, কুত্তা দিয়ে খাওয়ালে আমাকে? মা বলো তো আমি কে? তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেয়া আমি সেই হতভাগা সন্তান। আমি সেই যাকে লোকলজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্স বন্দি করে জ্যান্ত ফেলে এসেছিল। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন বাক্স বন্দি করে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিকে তোমায় খুঁজছিলাম, চারদিকে অন্ধকার আর অন্ধকার। বুঝে নিলাম তুমি আমার কাছে নেই। আমি তো তোমায় মা বলে ডাকতে শিখিনি তখনও, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে, তাই চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকার তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় মায়ের কাছে নিয়ে যাবে,
কিন্তু না মা, ওরা তো আমায় খাওয়ার জন্য ছুটে এসেছিল। একটা দুইটা কুকুর না মা, প্রায় 4-5টা কুকুর। কি ধারালো দাঁত ওদের! আমায় দেখি ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার পাঁজরগুলো ছিল, তারপর আরো 2টা কুকুর আমার মাথা নিয়ে কি টানাটানি না করছিল। কি যে যন্ত্রণা হচ্ছিল মা, তুমি বুঝবে না। বুঝলে কি আর আমায় ফেলে যেতে? জানো মা, ওরা আমায় নিয়ে টানাটানি করছিল। একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। কমবে না কেন বলো? প্রাণটা তো তখন আর ছিল না মা। জানি না মা, কে তোমায় ভালোবাসি বলে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা, তুমি কেন আমায় ফেলে দিলে? যদি নিজের কথা এতই ভাবতে, তবে জন্ম দিলেই বা কেন? কেনই বা এমন মানুষের কাছে নিজের সবকিছু উজাড় করে দিলে? ভালোবাসার অর্থই কি মা এক বিছানে রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থই কি আমার মতো সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে কি জানো মা, এমন ভালোবাসা পাওয়ার আগে আমি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি, সেটাই ভালো হয়েছে। আমি হাসরের দিন আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব মা, তোমায় যাতে ক্ষমা করে। কি করব বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি। শুধু একটা অনুরোধ মা, যদি সন্তানকে জনসম্মুখে আনতে এতই লজ্জা করো তোমার, তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তান জন্ম দিও না। আমি তোমায় ক্ষমা করে দিলেও সব সন্তান তোমায় ক্ষমা করবে এমনটা ভেবো না। ভালো থেকো মা। এমন কিছু গল্প, এমন কিছু ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। ভালোবাসার নামে এসব কি চলছে? এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব। মানুষ কখনো কারো কাছে গুরুত্ব না পেলে কষ্ট পায় না। মানুষ কষ্ট পায় কেউ একটা সময় তাকে খুব গুরুত্ব দিয়ে পরে আবার আস্তে আস্তে তার গুরুত্ব কমিয়ে তাকে অবহেলা করতে শুরু করলে। মানুষ কখনো কারো জন্য এমনি এমনি কাঁদে না। মানুষ তার জন্যই কাঁদে যে তাকে চাইলেই না কাঁদিয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। সে মানুষটা কাঁদালে। মানুষের সবার জন্য নিজেকে একা লাগে না, তার জন্য একা লাগে যে একটা সময় সবসময় তার পাশে থাকত, কিন্তু আজ নেই। মানুষ সবাইকে হারিয়ে ফেলার ভয় পায় না, তাকে হারিয়ে ফেলার ভয় পায় যে কখনো তাকে হারাতে চায় না। মানুষ সবার উপর রাগ অভিমান করে না, তার উপরই বেশি রাগ অভিমান করে যাকে সে নিজের মানুষ মনে করে, যাকে সে আপন ভাবে। মানুষ সবার জন্য একাকিত্বে ভোগে না, তার জন্য একাকিত্বে ভোগে যে নিজের অজান্তেই তার পুরোটা দখল করে আছে। মানুষ সবার দেওয়া আঘাতে কষ্ট পায় না, আপন মানুষগুলোই কষ্ট দিলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষ সবাইকে কাছের মানুষ ভাবে না, তাকে কাছের মানুষ ভাবে যার কাছে নির্দ্বিধায় সে সবকিছু বলতে পারে, যার চোখে সে নিজের জন্য সম্মান দেখে। মানুষ সবাইকে বিশ্বাস করতে পারে না, তাকে বিশ্বাস করে দিন শেষে যাকে সে ভালোবাসে। বারবার জীবনে প্রায় সব মানুষের থেকেই ধোঁকার প্রতারণা উপহার পেয়েছে। প্রথমে পরিবারের কিছু আপন মানুষদের থেকে ধোঁকা, তারপর কাছের বন্ধুদের থেকে ধোঁকা, এবং পরিশেষে নিজের সবচেয়ে কাছের মানুষের থেকেও ধোঁকা। হাসতে গেলে এখন কেমন যেন নিজের মুখের হাসিটাও ধোঁকা ধোঁকা লাগে। নিজের ছায়াটাকেও এখন বড্ড ভয় লাগে। নতুন মানুষদের সাথে নতুনভাবে পরিচিত হতে গেলে খুব বিবেকে বাঁধে। নিজেই নিজেকে বারবার একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করতে থাকে, পুনরায় আবার ধোঁকার ফাঁদে পড়তে যাচ্ছি না তো? শুনেছি ধোঁকা খাওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। বারবার বোকামি করে তো ইতিমধ্যে ধোঁকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছে। এবার সত্যি অতি চালাকি করে একা বেঁচে থাকতে শিখব। থিওরি নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছি, অন্তত একাকিত্ব কখনো ধোঁকা দিবে না। আমার দোষের কারণে যে তুই আমাকে ছেড়ে যাসনি, তা আমি হলফ করে বলতে পারি। এটা তুইও জানিস, কারণ আমার চেয়ে তুই আমাকে বেশি ভালো চিনিস। তুই হঠাৎ করেই আমার সাথে থাকা অবস্থায় এই রিলেশনে জড়িয়ে পড়েছিস। আর নতুন প্রেম সবারই ভালো লাগে, লুতুপুতু কথা সবারই ভালো লাগে। এদিকে আমি তোকে আমার সম্পত্তি মনে করতাম, তাই আলগা পিরিত লোক দেখানো ভালোবাসা প্রকাশ করতাম না। যা ছিল পুরোটাই পিওর ছিল। কিন্তু তুই যখন ওই ছেলের প্রতি আস্তে আস্তে উইক হয়ে পড়লি,
তখন তোর ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা হয়ে পড়লো কিভাবে আমার সাথে ব্রেকআপ করা যায়। তাই সামান্যতই আমার ভুল ধরা শুরু করলে। প্রতি মুহূর্ত আমাকে দূরে সরানোর চিন্তায় মগ্ন ছিলে, এক্সকিউজ খুঁজতেছিলে কিভাবে ব্রেকআপ করা যায়। ফাইনালি হারিকেন লাগিয়ে ঘরের গাদার ভিতর থেকে সুইচ বের করার মতো করে আমার কয়েকটা হাস্যকর দোষ খুঁজে বের করেছিস। তারপর ব্রেকআপ করে 15 দিনে বিয়ে করেছিস। কাউকে দূরে সরানোর জন্য 1000টা দোষ খুঁজে বের করা যায়, কিন্তু কাছে আসার জন্য একটা কারণই যথেষ্ট। তাই শুধু শুধু এত কষ্ট করে আমার দোষ খুঁজতে গেছিস। একবার বললেই পারতে যে তুই হঠাৎ করে অন্য ছেলের প্রতি উইক হয়ে পড়েছিস। আমি নিজেই সরে যেতাম, বোকার মতো এত কাহিনী না করলেই চলত। যাক, ভালো থাক তোর রাজপুত্রর সাথে তুই। আমার একদিন খুব করে মরে যেতে ইচ্ছে করে না, আত্মহত্যা কিংবা জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়, জীবন এবং আমাকে জানতে। আমার একদিন সত্যি মরে যেতে ইচ্ছে করে। জানি প্রকৃতি একদিন আমার ইচ্ছেটা পূরণ করবে, তবে সেটা সম্পূর্ণ তার প্রয়োজনে। প্রকৃতির প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের বিদায় জানিয়ে দেয়, আমরা সেটাকে মৃত্যু বলি। এই মৃত্যু মানে সত্যি সত্যি মরে যাওয়া, এই মৃত্যু মানে প্রয়োজনীয় মৃত্যু। কিন্তু না, আমি প্রয়োজন কিংবা মরে যাওয়ার মৃত্যুর কথা বলছি না। আমার খুব বাঁচার ইচ্ছে, আমার খুব জানার কৌতূহল। আমি দেখতে চাই প্রকৃতি আমাকে বিদায় জানিয়ে ও কি বাঁচিয়ে রাখে। আমি দেখতে চাই আমিবিহীন সকালের সূর্যটা ঠিক কতটা আলো দেয়। আমি দেখতে চাই আমিবিহীন শুভ সকালগুলো কতটা শুভ হয়। আমি দেখতে চাই আমিবিহীন দুপুরগুলো কতটা উত্তপ্ত হয়। আমি দেখতে চাই আমিবিহীন বিকেলগুলো অভিমান করবে কে। আমি দেখতে চাই আমিবিহীন রাতগুলো ঠিক কতটা দীর্ঘ হয়। আমি জানতে চাই আমিবিহীন চাঁদটা কি উঠবে নাকি মেঘে ঢেকে থাকবে। আমি জানতে চাই আমাকে যারা অপছন্দ করে তারা আমিবিহীন কতটা খুশি হয়। আমি জানতে চাই আমিবিহীন আমার গল্প পাড়া প্রতিবেশীরা ঠিক কতদিন করে। আমি জানতে চাই আমিবিহীন প্রিয়জনরা ঠিক কতটা কষ্ট পায়, কতটুকু সুখ পায়। আমি জানতে চাই আমিবিহীন সে কেমন থাকে। আমি জানতে চাই আমার নামটা সে কতদিন বয়ে চলে, আমার উপর তার কতটুকু অভিমান হয়, আমার জন্য তার কতটুকু চোখে জল পড়ে। আমি জানতে চাই প্রয়োজনের বাইরেও প্রকৃতি আমাকে ঠিক কতটুকু আপন ভেবেছিল। আমি এরকম অনেক কিছু জানতে চাই, তাই আমি একদিন মরে যেতে চাই। সত্যি আমি অনেক কিছু জানতে চাই। পরিবারে বড় সন্তানের জন্মানো মানে হচ্ছে তুমি দোষ করেছ, তার জন্য প্রত্যেকের কাছ থেকে তোমাকে কথা শুনতে হবে। ছোট ভাই বোন দোষ করলো, তোমাকেই কথা শুনতে হবে। হ্যাঁ, নিয়মটা ভুল হলো, এটাই নিয়ম। বড় সন্তানেরা মায়ের পেট থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হয়, তাই এরা ভুল করলো কোনোদিন মেনে নেওয়া যায় না। যদিও বড় সন্তানগুলো অনেক আদরে বড় হয়, তবু এরা সারা জীবন আদরের কারাগারে পরাধীনতায় ভোগে। বড় সন্তানগুলো চাইলেই নিজের মনের কথা শুনতে পারে না। বড় সন্তানগুলো চাইলেই নিজের অপছন্দের জিনিসগুলোকে ত্যাগ দিতে পারে না। জীবনের একটা পর্যায়ে এসে এরা অসহনীয় মাত্রায় অসহায় হয়ে পড়ে। যখন কাউকে ভালোবেসে বুকে পাথর চাপা দিয়ে ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে হয়, ছোট ভাই বোনের মুখের দিকে তাকে। বড় সন্তানগুলো সবসময় চিন্তা করতে হয় আমার ছোট ভাই বোনও এমন করবে, তার চেয়ে থাক নিজের ভালো লাগাটাকেই বিসর্জন দেয়। একটা পরিবারের সবচেয়ে বেশি আদর যত্ন পায় বড় সন্তান, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার প্রতি আদর কমতি না হলেও যত্নের কমতি ঠিকই দেখা যায়। আর এরা বেশি আদর পেয়ে একটু অলস প্রকৃতির হয়, আর সব ক্ষেত্রে বাধা পেয়ে পেয়ে এরা জীবনে আগানোর সুযোগটা পায় না। অথচ এদের নিয়েই বেশি স্বপ্ন থাকে বাবা মায়ের। 10টা পরিবার ঘেটে দেখলে আপনি দেখবেন 8টা পরিবারে বড় ছেলেমেয়েরা একটু সরল, একটু বোকা, আর পড়াশোনাও পিছিয়ে। এর কারণ অতিরিক্ত আদর এবং অতিরিক্ত বাধা। আর অনেক কিছু বলার ছিল, আর বলতে পারলাম না। আমি বলল এই নিয়মগুলো বদলাবে না, বড় ছেলে মেয়েগুলোকে এসব ফেস করতেই হবে। কারো সৌন্দর্য দেখে যদি আকর্ষণিত হও, কাউকে অনুভব করার জন্য যদি তাকে স্পর্শ করার প্রয়োজন পড়ে, তবে হতে পারে সেখানে ভালোবাসা নেই। জীবনে কারো উপস্থিতি বিশ্বাস করার জন্য যদি তাকে সচক্ষে দেখার প্রয়োজন পড়ে,
তবে হতে পারে সেখানে বিশ্বাস নেই। স্পর্শহীন অনুভব পৃথিবীর শ্রেষ্ঠ অনুভব, অদেখা বিশ্বাস পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাস। যে বিশ্বাস, যে অনুভব তুমি তোমার সৃষ্টিকর্তাকে করো, ঠিক সেই রকম পবিত্র অনুভব যদি কোনো মানুষের প্রতি চলে আসে, তবে বুঝে নিও এটা ভালোবাসা। যাকে অনুভব করে ছুঁয়ে দেখতে হবে না, যার উপস্থিতি টের পেয়ে চোখ মেলে দেখতে হবে না। দূরত্বটা হাজার হাজার কিলোমিটার হলেও মন দুটো কখনো আলাদা হবে না। ভালোবাসার শব্দের পেছনে লুকিয়ে থাকা কষ্টের খবর যদি জানা যেত, তাহলে হয়তো তোকে আর ভালোবাসাটা হয়ে উঠত না। তোকে কখনো নিজের করে পাবো না। যেদিন থেকে জেনেছি, সেদিন থেকে তোকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করে দিয়েছি, শুধু কষ্ট নামক শব্দটাকে বৃদ্ধি করব বলে। তোকে নিয়ে সব স্বপ্ন অপূর্ণতা রয়ে গেল। স্বপ্ন আর কখনো পূর্ণতা করতে চাই না। শুধু চাই তোকে ঘিরে যত কষ্ট, সব যেন আমায় অল্প অল্প করে শেষ করে দেয়। আমি চাই না আর বাঁচতে এই মিথ্যে মায়ার পৃথিবীতে। এই পৃথিবী সব থেকে বেশি নিষ্ঠুর। তোকে পাবো না যেন এই পৃথিবী শুধু তোকে ভালোবাসতে সহায়তা করছে, শুধু তোর প্রতি মায়া জন্মাতে সাহায্য করছে। পৃথিবী চায় না তোকে আর আমাকে এক করে দিতে। হঠাৎ করে কালবৈশাখীর মতো তোকে আমার সামনে নিয়ে এসেছে। যাওয়ার সময় মন নামক বস্তুটাকে তন্ন ছন্ন করে দিয়ে চলে গেছে। আমি তোকে পাইনি তাই বলে তোকে দোষ দিব না। দোষ এই পৃথিবীর। এই পৃথিবীতে আমরা দুজন এক হই, সেটা চাইনি। তবে তোকে নিয়ে স্বপ্ন দেখার দিনগুলোর মুহূর্ত এখনো আমি অনুভব করি। তুই চলে যাওয়ার পর বুঝেছি কতটা প্রয়োজন ছিল আমার জীবনে। পরিচয় হওয়াটা বোধহয় ভুল ছিল, নাকি আমার ভালোবাসাটা ভুল ছিল, আমি এখনো বুঝে উঠতে পারিনি। চলে গেছিস তাই বলে আমার দুঃখ নেই। দুঃখ একটাই, সব স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না। আমাকে একা রেখে চলে গেছিস ভালো থাকার জন্য। আসলে কি ভালো আছিস জানতে চাই না, কারণ ভালো থাকার জন্যই তো চলে গেছিস। আচ্ছা বল না, আমাকে নিয়ে যত স্বপ্ন দেখেছিলে, সব স্বপ্ন কি তোর প্রিয়তমাকে নিয়ে পূরণ করে ফেলেছিস, নাকি জমা করে নদীর স্রোতের মতো সব ভুলে যাচ্ছিস? আচ্ছা, সে কি তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে? জানি ভালোবাসে, তবে আমার দুঃখ নেই এটা জেনে তুই ভালো আছিস। তোকে কখনো ভুলতে চাই না। ভুলতে গেলে বেশি মনে পড়ে, তাই তোকে ভুলবো না। তোকে মনে না করে, না পাওয়া সেই যন্ত্রণাটাকে আগলে রেখে বিদায়ের সময়টা নিজে নির্ধারণ করে চলে যেতে চাই খুব শীঘ্রই। যতদিন বেঁচে আছি তোকে না আমি মনে করে বেঁচে থাকি। তোকে কখনো কাছে চাই না, তোকে শুধু হাসি মুখে দেখতে চাই, যে হাসি দেখে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিতে পারি। যদি কোনো রাতে চলে যাই এই পৃথিবী ছেড়ে, আর সেই খবর যদি তোর কানে পৌঁছায়, তাহলে আজীবনের জন্য ক্ষমা করিস আমায়। আমি তোকে সব থেকে বেশি ভালোবাসতে পারিনি বলে। মেয়েদের মেকআপহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করি না। আমি চাই অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক আমি আসলেই ভীষণ সুন্দর। এই যে একটা আর্টিফিশিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়। যদিও তার গালের ব্রণ, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বোঝা যায়, তবু এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর কেবলমাত্র তার মানসিক শিকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য। মানুষ মাত্রই সুন্দর। তুমি যে গুইসাপ না হয়ে মানুষের দুনিয়াতে এসেছ, এজন্যই তো তোমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো দরকার। যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে ওড়না ঠিক করতে দেখলে আলগোছে চোখ সরিয়ে নেয়, সেই ছেলেগুলি ভীষণ লাজুক হয়। গাদাগাদি বাসের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, আপনি বসুন। মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বসে ঠিকই, তারপর তাদের দিকে আর ফিরে তাকায় না। সে ছেলেগুলি চিরকালই অগোচরে থেকে যায়। সেই ছেলেগুলি টিউশনের টাকা একটু একটু করে খরচ করে। মাসের শেষের দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছুটে। মা ফোন করে জানতে চায়, বাবা দুপুরে কি খেয়েছিস? হাতের শুকনো পাউরুটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, পুঁইশাক বেগুন দিয়ে ইলিশ মাছ আর ডাল।
দুপুরের অসহ্য রোদে কোলাহলের রাস্তায় ৮ কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায়। ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন। কপালের ঘাম মুছে মলিন হয়ে থাকা স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা, ভালো আছে আমি। এতটুকু বয়সে ছেলেগুলোর কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে। বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা পায়। এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে। হুট খোলা রাস্তায় চলতে চলতে একদিন প্রেমিকার হাত চেপে ধরে। 1 কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রিয়সী শ্যামবর্ণের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন প্রেমিকার বিয়ের কাঠ হাতে নিয়ে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় পাশে শুয়ে বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুসখুস করে কেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায়। এরপর বর্তমানের তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। ঈদ পুজোর ছুটিতে বাসের ট্রেনের ঝুঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে পৌঁছায়। মায়ের প্রচন্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি, ভাইয়ের জন্য 2টো টি-শার্ট। মায়ের রাগান্বিত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি। ছুটে চলা যান্ত্রিক ছেলেটির কাছে যা কিনা এক চিলতে সুখ। সেই ছেলেদের মাঝে কয়েকজন লড়াই করতে করতে হয়ে ওঠে বিসিএস ক্যাডার বা মস্ত বড় অফিসার। তখন তাদের ঘিরে ইতিহাস রচনা হয়। পাশের বাড়ির বাবা মা ছোট্ট ছেলেটিকে তাকে দেখিয়ে বলে, ওই যে দেখছিস কালো সানগ্লাস পরা মস্ত বড় কালো গাড়ি নিয়ে এলো, তোকে ঠিক তার মতো হতে হবে। আর লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেগুলি হয়ে ওঠে শিক্ষিত কেরানি। তাদের জীবন জুড়ে শুধুই দীর্ঘশ্বাস। তারা কখনোই কারো গল্পের নায়ক হয়ে ওঠে না। তোমাকে হারিয়ে ফেলে চিৎকার করে কাঁদতেও পারিনি, শুধু ফুফিয়ে ফুফিয়ে বোবা আর্তনাদ করেছে। যা কেউ দেখেনি, কেউ বুঝতেও পারেনি, শুধু অনুভব করতে হয়েছে নিজেকে। মানসিকভাবে অনেক ভেঙেও পড়েছিলাম, অনেক নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম। আমার এমন আচরণে সবাই মনে করেছিল যে আমি ন্যাকামি করছি। সত্যি বলতে আমি ন্যাকামি করিনি। তোমার এভাবে চলে যাওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। আর এমন তো হওয়ার কথাও ছিল না। তোমায় এত ভালোবেসেছিলাম যে তোমায় ছেড়ে থাকতে হবে এমন কখনো ভাবিনি আমি। অনেক বেশি স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। ভুল হয়েছিল তোমায় নিয়ে একটু বেশি স্বপ্ন দেখা, যার কারণে ব্যবধানটাও আজ আকাশ সমান। অনেক বিশ্বাসও করেছিলাম তোমায় যে তুমি কখনো আমার সাথে প্রতারণা করবে না, কিন্তু না, তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তুমি আসলে অনেক বড় অভিনেতা, অধিক বিশ্বাসের যোগ্যও না। আরে তুমি কি বুঝবে সত্যিকারের ভালোবাসা হারানোর কষ্ট, তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট। যদি বুঝতে পারতে তাহলে সব ফেলে ফিরে আসতে সেই চেনা বাহুডোরে। এঠুঙ্কো জীবনে তুমি আর কত কষ্ট দিবে বলো? আর কোনো প্রতিবাদ করব না, শুধু দূর থেকে বলবো ভালো থাকুক আমার ভালোবাসা। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এই কথাটি অসংখ্যবার বলেও তুমি আমার জীবন থেকে চলে গেছো। তেমনি আমরা সারা জীবন একসাথে থাকবো কথা দিয়েও আমি তোমাকে আমার করে ধরে রাখতে পারিনি। তুমি চাও বা না চাও, সময় কখনো রক্তকে গোলাপ বানাবে, আবার কখনো গোলাপকে রক্ত বানাবে। তুমি চলে গেছো, আমি হারিয়েছি, পার্থক্য এখানেই। অন্তত সেদিনকার ব্রেকফাস্টের টেবিলে ফল কাটতে গিয়ে তোমার কেটে ফেলা রক্তাক্ত আঙুলের অগ্রভাগ মুখে ফুঁড়ে নেওয়ার মধ্যে আমার যে পরিমাণ ভালোবাসা ছিল, তা যদি তুমি বুঝে নেওয়ার একটু চেষ্টা করতে, তাহলে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুল করে ভুলেই যেতে। ঠিক তেমনি তুমি চলে যাওয়ার পরে প্রতি রাতে তোমার স্মৃতিগুলো, তোমার সাথে থাকার সময়গুলো আমাকে যে পরিমাণ ব্যথা দিয়েছে, 60 সেকেন্ড পরিমাণ সময়ের ব্যথা যদি তুমি অনুভব করতে, তাহলে আমি কোনো নর্দমার কীট হলেও আমার সাথে থেকে যেতে। ছেড়ে চলে যাওয়ার জন্য তোমার কত বুদ্ধি খরচ করে 1000টা কারণ ক্রিয়েট করতে হয়েছিল, আর সাথে থেকে সারা জীবন কাটানোর জন্য শুধুমাত্র 4 অক্ষরের ভালোবাসাই যথেষ্ট ছিল। এভাবেই কিছু স্বপ্নের দাফন হয় কাফন ছাড়া।
সে নামাজে দাঁড়ালে আমি নাকি তার নামাজের সামনে বসে থাকতাম। এতটা ভালোবাসতো সে আমাকে। তার পারিবারিক কারণে রিলেশনটা ব্রেকআপ করেছে। ভেবেছিলাম সে হয়তো পরিবারের কাছে হেরে গেছে, আল্লাহর কাছে নিশ্চয়ই আমাকে চায়। রিলেশন ব্রেকআপের 1 মাস পর জানতে চাইলাম, যা ভেবেছিলাম আমি সে ধারণাটা ভুল। সে নাকি নামাজে খুব কম মনোযোগ করে। উত্তরটা যা পেলাম এটাকে কি বলা যায় আমি জানি না। পরিবার তার শুধু বাহানা ছিল কিনা তাও বুঝতে পারছি না। পরিবার হয়তো একটু নাড়া দিয়েছে, বাকিটা সে ইতিহাস গড়েছে। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। ফেসবুকে ঘুরতে ঘুরতে কথাগুলো চোখের কোণে আটকে পড়ে। কথাগুলো খুব ভালো লাগলো। একজন মুখোশধারী মানুষের মুখোশটা খুলে ফেলার গল্প। কিছু স্মৃতি এমন হয় যা বারবার কাঁদায়। কিছু কথা এমন হয় যা হাসতে গিয়ে কাঁদিয়ে ফেলে। কখনো অযথাই কারো জন্য কাঁদতে ইচ্ছে করে খুব, কারো জন্য অপেক্ষা করে এমন জীবন থেকে আজীবন। কখনো প্রতীক্ষিত মানুষটা সামনে এলে অভিমানে চুপ হয়ে যেতে হয়। কখনো অসময়ে গান গাইতে ইচ্ছে করে। আচ্ছা, এগুলো কি সব প্রাইসলেস ইগো? সবকিছু কি মূল্যহীন? সবকিছু কি অপ্রয়োজনীয়? না, কোনো মতেই না, আর কোনো কিছুতেই না। এটা খুব দামি আবেগ, যা সবার জন্য আসে না, যা সবাইকে বলাও যায় না, যা সবাই বোঝেও না। এই আবেগগুলো এতটাই নাজুক, একটু এদিক ওদিক হলে চোখের জল ঠিকই বের করে ছাড়বে। আর সেই চোখের জল না কিছুতে মানবে আর না আটকাবে। এগুলোতে কান্না করে শান্তি পাওয়া যায়। অঝরে কান্না, যেমনটা শ্রাবণে বৃষ্টি মুষলধারে পড়ে, ঠিক তেমন। কখনো এমন সিচুয়েশনে পড়লে চোখের জলকে আটকাতে যেও না, বয়ে যেতে দাও। চোখের জলকে আঁকতে দাও তোমার গালে সুখের গোপন মানচিত্র। এই পৃথিবীতে এত মানুষ এত এত ভালোবাসে যে তা পরিকল্পনা করা যায় না। সেই ভালোবাসাটা হারিয়ে গেলে খুবই কষ্ট হয়। তার কথা ভাবতে গেলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মনের অজান্তে দু চোখের কোণে লোনা পানি এসে ভিড় করে। এই পৃথিবীতে মানুষ বড্ড বোকা, সবসময় সুখের পেছনে ছুটতে চায়। আর সুখের কথাই বা কি বলবো, যারা মানুষকে নিজে শেষ অস্তিত্বটাকে দিয়ে ভালোবাসে তাদেরকে বুঝে না। কিছু মানুষের যারা সামাজিকতার মূল্য দিয়ে খুঁজে টাকা, দামি গাড়ি, দামি শাড়ি, গহনা বা ঐতিহ্য, কিন্তু একটাবারের জন্য কি ভাবে ওইসব ঐশ্বর্য কখনো সুখ শান্তি দিতে পারে না। সামাজিকভাবে তাদের ধোকা দেয় বা নিজে নিজেই ভুল বোঝে। প্রিয় মানুষটাকে জীবন থেকে ডিলিট করে দেয়। তাদের মস্তিষ্কে নিউরনে এমনভাবে এগুলো ভর করে যেন এগুলোই সুখ, কিন্তু না, ওইগুলো সব প্রাচুর্য, কখনো সুখ দিতে পারে না। একদিন হয়তো মনে হবে বা বুঝবে সবকিছু থাকতেও যেন কিছুই নেই, অথবা ভাববে আবেগ অনুভূতিহীন জীবনের রাস্তা, ভালোবাসা, বিশ্বাস, শান্তি এগুলো কিছুই নেই। বিবেকের দুয়ারে সেদিন করা নাড়বে প্রিয় মানুষকে দূরে ঠেলে দিয়ে ভুল করেছে। গভীর রাতে মনে করে বুকে বালিশ চেপে কাঁদতে ইচ্ছে করবে, কাঁদতে ইচ্ছে করবে সবকিছুই থাকতে আজ আমার কিছুই নেই। সবসময় মরিচিকার পেছনে ছুটতে গিয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। একটা কথা মনে রাখবে, ঐশ্বর্য বা প্রাচুর্য বাহ্যিক বা সামাজিকভাবে একটা মানুষকে হয়তো প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু অন্তরে যে সুখ সেটা হয়তো কখনো পাওয়া যায়।